এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে পড়ে ন্যাশনাল সেক্রেটারি চন্দ্রনাথ রথ, যিনি মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন। তার ডানহাত বলে পরিচিত একজন মানুষকে এভাবে প্রকাশ্যে খুন করার দুঃসাহস কার হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা রাজ্য রাজনীতির ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাজ্য পুলিশের এসআইটি এবং সিআইডি যখন তদন্তে নামে, তখন মাত্র 4 দিনের মাথায় এই খুনের জট খুলতে শুরু করে। ফাস্ট্যাগের জাল অ্যাকাউন্ট এবং মোবাইল ট্র্যাকিং ব্যবহার করে পুলিশ বিহার ও উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেফতার করে। এদের নাম মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হারহিম করা তথ্য। এই খুনের জন্য সুপারি দেয়া হয়েছিল পাক্কা 1.5 কোটি টাকা। বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শেরু সিং এই কন্ট্রাক্ট নিয়েছিল। কিন্তু এখানে এই গল্পের শেষ নয়, বরং আসল রহস্যের শুরু। ভিন্ন রাজ্যের এই ভাড়াটে খুনিদের সাথে শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথের কিসের শত্রুতা? কেন উত্তরপ্রদেশ বা বিহারের অপরাধীরা কলকাতায় এসে এত বড় ঝুঁকি নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে পড়ে শুভেন্দুর দলের আসল চেহারা। গ্রেফতার হওয়া খুনি রাজ সিং এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়া লোকসভা নির্বাচনে প্রকাশ্যে বিজেপির প্রার্থীর হয়ে ভোট চাইছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী এবং সাংসদদের সাথে তার ঘনিষ্ঠতার প্রমাণও পুলিশের হাতে চলে আসে। অর্থাৎ যে খুনিরা শুভেন্দুর পিএসকে মারল, তাদের সাথে রয়েছে বিজেপির সরাসরি যোগসূত্র। একটু ভাবুন তো, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অনেক উঁচু তলা থেকে সাজানো কোনো নিখুঁত পরিকল্পনা? এই রাজনৈতিক যোগসূত্র সামনে আসার পরেই শুরু হয় আসল নাটক। কোনো নোটিশ ছাড়াই কাউকে কোনো কারণ না জানিয়েই তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে তুলে দেয়া হয় সিবিআই এর হাতে। কিন্তু কেন? মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন যে রাজ্য পুলিশের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাহলে মাত্র 4 দিনের মাথায় সেই আস্থা গেল কোথায়? যখন পুলিশ খুনিদের ধরে ফেললো, গাড়ির ট্রেইল বের করে ফেললো, বিজেপির যোগসূত্র পেয়ে গেল, ঠিক তখনই কেন সিবিআইকে ডেকে আনা হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিবিআইয়ের এন্ট্রি মানেই এই তদন্তের মৃত্যু ঘণ্টা বেজে যাওয়া। সারদা কেলেঙ্কারি বা নারদা মামলার কথা মনে আছে? বছর পর বছর ধরে সেই ফাইলগুলো সিবিআইয়ের হাতে পড়ে আছে, কিন্তু বিচার আর হয় না। রাজ্য পুলিশ যখন তদন্ত করে, অন্তত মানুষ আপডেট পায়, কিন্তু সিবিআই তদন্ত মানেই সব খবর ব্ল্যাকআউট, ফাইল বন্ধ আর মাস্টার মাইন্ডরা নিরাপদে। অনেকে মনে করছেন রাজ্য পুলিশ সম্ভবত সেই বড় মাথার সন্ধান পেয়ে গিয়েছিল, যিনি শেরু সিংকে 1.5 কোটি টাকার সুপারি দিয়েছিলেন। আর সেই নামটা প্রকাশ পেলে খোদ মুখ্যমন্ত্রীর গদি টুলে যেত। সেই সত্য যাতে দিনের আলো না দেখে, সেজন্যই তড়িঘড়ি করে সিবিআইকে এনে তদন্তকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এবার একটু পেছনের দিকে তাকানো যাক। অপরাধ বিশ্লেষকরা যখন শুভেন্দু অধিকারীর অতীতের ফাইল খুলছেন, তখন বেরিয়ে আসছে এক ভয়াবহ এবং রক্তমাখা ইতিহাস। চন্দ্রনাথ রথের মৃত্যুই প্রথম নয়, এর আগেও শুভেন্দু অধিকারীর সাথে যুক্ত অন্তত 3 জন ঘনিষ্ঠ ব্যক্তির রহস্যজনক এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 2013 সালের 4ই আগস্ট শুভেন্দুর আরেক ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝাকে নির্মমভাবে হত্যা করা হয়। সে মামলার বিচার আজও হয়নি। এরপর 2018 সালে শুভেন্দুর ব্যক্তিগত দেহরক্ষী সুব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় পুলিশ ব্যারাক থেকে। সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও রহস্যের জট কোনোদিন খোলেনি। আর 2021 সালের হাই ভোল্টেজ নির্বাচনের সময় শুভেন্দুর নিজের গাড়ি চালককেও রহস্যজনকভাবে প্রাণ হারাতে হয়েছিল। একটু ভালোভাবে লক্ষ্য করুন, যারা মারা গেছেন তারা সবাই শুভেন্দু অধিকারীর সবচেয়ে কাছের মানুষ। তার পিএস, তার দেহরক্ষী, তার ড্রাইভার, প্রতিটি ক্ষেত্রেই প্যাটার্ন একদমই এক। এটা কি সত্যি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো গভীর এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র? অপরাধ বিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় বলছেন, একজন রাজনীতিবিদের ছায়াসঙ্গীরা তার সমস্ত গোপন খবর, অবৈধ লেনদেন এবং ডার্ক সিক্রেটের সাক্ষী থাকেন। তারা জানেন কোথায় টাকা যায়, কার সাথে গোপন বৈঠক হয়, কোন চুক্তি কোথায় সই হয়। শুভেন্দু অধিকারীর নারদা স্টিং অপারেশনের কথা